ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা লার্ন ডিজিটালি। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করো। আয়নন বিভব বা আয়নীয় ভবন এনথ্যালপি এর সংজ্ঞায় বলছে ভূমিস্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে অবস্থিত একটি গ্যাসীয় পরমাণুর যোচ্যতা কক্ষে সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনকে সম্পূর্ণভাবে অপসারিত করে একক ধনাত্মক চার্জযুক্ত গ্যাসীয় আয়নে পরিণত করার জন্য প্রয়োজনীয় শক্তিকেই আয়নন বিভব বলে। অর্থাৎ ভূমিস্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে রয়েছে এই ধরনের একটি গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষ অর্থাৎ যোচ্যতা কক্ষ থেকে যে ইলেকট্রনটা সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ রয়েছে সেই ইলেকট্রনটাকে ওই পরমাণুর কক্ষপথ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে একক ধনাত্মক চার্জযুক্ত গ্যাসীয় আয়নে পরিণত করতে গেলে পারে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকেই বলা হচ্ছে আয়নন বিভব বা আয়নীয় ভবন এনথ্যালপি। মনে করি যে এম হচ্ছে একটা গ্যাসীয় পরমাণু, এটাকে আমরা I1 পরিমাণ শক্তি দিলাম, তার ফলে এম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তার ফলে কি হলো এম প্লাস একটা গ্যাসীয় আয়ন তৈরি হলো। এখানে যে আই পরিমাণ শক্তি দিলাম এটাই হচ্ছে আয়নন এনথ্যালপি, এটাকেই বলা হচ্ছে আয়নন এনথ্যালপি, আয়নন এনথ্যালপি বা আয়নন বিভব, এটাকেই বলা হলো আয়নন বিভব। এই আয়নন বিভবকে আমরা পরিমাপ করি ইলেকট্রন ভোল্ট, কিলোজোল পার মোল, কিলো ক্যালোরি পার মোল এই সমস্ত এককের দ্বারা। আয়নন এনথ্যালপির যে পরিমাণ এনার্জি আমি যদি মনে করলাম যে 7.5 ইলেকট্রন ভোল্ট এনার্জি লাগলো, তো এই এনার্জিটা যে লাগলো এটাকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করব? আয়নন বিভবকে সবসময় পজিটিভ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তার কারণ যেহেতু পজিটিভ চিহ্ন দেওয়া হয় তার কারণ এটা হচ্ছে এই যে প্রক্রিয়াটা হলো ইলেকট্রন বের করার যে প্রক্রিয়াটা হলো এইটা হচ্ছে একটা তাপ শোষক প্রক্রিয়া। যেহেতু এটি তাপ শোষক প্রক্রিয়া তাই এর এনার্জি সাইন সবসময় পজিটিভই হবে। যে কোনো একটা মৌলের ক্ষেত্রে প্রথম আয়নন বিভব এর মান সর্বদা কম হয়, তারপর দ্বিতীয় আয়নন বিভব, তারপর তৃতীয় আয়নন বিভব, এইভাবে চলতে থাকে। তার কারণ একটা ইলেকট্রন বের করে যে পরিমাণ শক্তি লাগে, একটা ইলেকট্রন বেরিয়ে গেলে কি হচ্ছে কেন্দ্রের প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কেন্দ্রকের কি হচ্ছে প্রোটন সংখ্যাটা পজিটিভ চার্জটা বেশি হয়ে যাচ্ছে, একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পর ইলেকট্রন সংখ্যা কমে গেছে। এর ফলে কি হচ্ছে এই কক্ষপথে অন্য যে ইলেকট্রন রয়েছে, সর্ববহিস্থ কক্ষে যে অন্য ইলেকট্রন রয়েছে তার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল বেড়ে গেছে। এবার যদি সেখান থেকে আবার একটা ইলেকট্রন বের করতে হয় তাহলে পারবে আগের তুলনায় আরও বেশি শক্তি দিতে হবে। এবার সেটা বেরিয়ে যাওয়ার পর আবার এখানে প্রোটন সংখ্যা বেশি হয়ে গেল, ইলেকট্রন সংখ্যা আরও কমে গেল, তার ফলে কি হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ আরও বেড়ে গেল। এখন যদি সেখান থেকে আবার ইলেকট্রন বের করতে হয় তাহলে আরও বেশি পরিমাণ এনার্জি দিতে হবে। সেই জন্যে প্রথম আয়নন বিভবের মান সব থেকে কম হয় এবং তারপর যত আয়নন বিভব বাড়তে থাকে সেই মানগুলো প্রথম আয়নন বিভবের থেকে ক্রমশ বেশি হতে থাকে। এই আয়নন বিভব যে বিষয়সমূহগুলোর ওপর নির্ভর করে সেগুলো কি? পরমাণুর আকার। পরমাণুর আকারের ওপর কিভাবে নির্ভর করছে? পরমাণুর আকার যদি ছোট হয়, পরমাণুর আকার যত ছোট হবে তত কি হবে সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রন রয়েছে তার প্রতি আকর্ষণ বল বেশি হবে। আকর্ষণ বলটা কি হবে তত বেশি হবে যত আকার ছোট হবে। আর পরমাণুর আকার যত বড় হবে তত কি হবে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষণ তত কম হবে। তাই যখন পরমাণুর আকার ছোট সেই পরমাণু থেকে ইলেকট্রন বের করতে বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে, আর যেটা বড় পরমাণু তা থেকে একটা ইলেকট্রন বের করতে অনেক কম শক্তি প্রয়োগ করতে হবে। অর্থাৎ এই পরমাণু আকারের ওপর আয়নন বিভব নির্ভর করে। নেক্সট আসছে সেটা হচ্ছে কেন্দ্রকের আধানের মান। এরপর যেটা আসছে সেটা হচ্ছে কেন্দ্রকের আধানের মান।
কেন্দ্রকের আধান অর্থাৎ নিউক্লিয়ার চার্জের মান যত বেশি হবে, অর্থাৎ নিউক্লিয়ার চার্জ হচ্ছে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনকে নিউক্লিয়াস যে বল দ্বারা আকর্ষণ করে তাকেই নিউক্লিয়ার চার্জ বলে। এই নিউক্লিয়ার চার্জের মান যত বেশি হবে তত কি হবে, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন তত দৃঢ়ভাবে আবদ্ধ থাকবে। তা যত দৃঢ়ভাবে আবদ্ধ থাকবে সেখান থেকে একটা ইলেকট্রন বের করতে অনেক বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে। তাই কেন্দ্রকের আধানের মান বেশি হলে আয়নন বিভবের মান বেশি হবে, কেন্দ্রকের আধানের মান কম হলে আয়নন বিভব কম হবে। এরপর আসছে আবরণী প্রভাব। আবরণী প্রভাব, যদি আমরা আবরণী প্রভাবের ক্রম দেখেছি, এসের আবরণী প্রভাব বেশি, তারপরে হচ্ছে পি, তারপরে ডি এবং সর্বশেষ হচ্ছে এফ। এখন যদি কোনো একটা সর্ববহিস্থ ইলেকট্রনীয় কক্ষের মাঝখানে যদি এফ উপকক্ষ থাকে বা ডি উপকক্ষ থাকে, এগুলোর যেহেতু আবরণী প্রভাব কম, তাই সেই ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল অনেক বেশি কার্যকরী হবে। তার ফলে সেখান থেকে ইলেকট্রন বের করা অনেক বেশি কষ্টসাধ্য হবে এবং আয়নন বিভবের মান বেশি হবে। এরপর আসছে ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা কিভাবে নির্ভরশীল? ভেদন ক্ষমতা, এস কক্ষের ভেদন ক্ষমতা সব থেকে বেশি, তারপর পি, তারপর ডি এবং সব থেকে ভেদন ক্ষমতা কম এফ উপকক্ষে। অর্থাৎ কোনো ইলেকট্রন, অর্থাৎ যোচ্যতা কক্ষে কোনো মৌলের ক্ষেত্রে যোচ্যতা কক্ষের যে ইলেকট্রন সেটা যদি এস উপকক্ষে অবস্থান করে, তাহলে সেই ইলেকট্রনটার যেহেতু এস উপকক্ষের ভেদন ক্ষমতা বেশি, তাই এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের দিকে অনেক বেশি এগিয়ে আসবে। অর্থাৎ নিউক্লিয়াসের এই এস ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনেক বেশি হবে। তার ফলে কি হবে, এই এস কক্ষপথ থেকে ইলেকট্রন বের করা অনেক বেশি কষ্টসাধ্য হবে। এবার কোনো একটা ইলেকট্রন নিউক্লিয়াসের ক্ষেত্রে কোনো একটা ইলেকট্রন, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটা যদি এফ কক্ষে অবস্থান করে, তাহলে সেই এফ কক্ষ থেকে ইলেকট্রনের, যেহেতু এফ কক্ষের ভেদন ক্ষমতা কম, তাই এফ কক্ষ সহজে নিউক্লিয়াসের দিকে ভেদ করে এগিয়ে যেতে পারবে না। তার জন্য কি হবে, এদের মধ্যে নিউক্লিয়ার চার্জ অনেক কম হবে, তার ফলে সেখান থেকে ইলেকট্রন বের করা অনেক বেশি সহজ হবে। তার ফলে কি হবে, আয়নন বিভবের মান কম হবে। এরপর আসছে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ উপকক্ষক। আমরা পরমাণুর গঠন পড়ার সময় পড়েছি যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি হাফ ফিল্ড অবস্থায় থাকে তাহলে সেটা অনেক বেশি স্টেবল হয়, বা যদি সেটা ফুল ফিল্ড অবস্থায় থাকে তাহলে সেটা অনেক বেশি স্টেবল হয়, সুস্থিত হয়। তাই যদি কোনো পরমাণু হাফ ফিল্ড অবস্থায় বা ফুল ফিল্ড অবস্থায় থাকে তাহলে সেখান থেকে ইলেকট্রন একটা বের করা অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হবে বের করার জন্য। তার কারণ এটা হাফ ফিল্ড অবস্থায় আছে, অর্থাৎ এটা সুস্থিত অবস্থায় রয়েছে। সেখানে যদি একটা ইলেকট্রন বের করতে হয়, করে সেটাকে অস্থির করতে হয়, তাহলে পারে কী হবে, সেখানে বেশি এনার্জি দিতে হবে। একই রকমভাবে যখন ফুলফিল্ড অবস্থায় রয়েছে সেখান থেকেও ইলেকট্রন যদি বের করতে হয় তাহলে পারে আমাদেরকে বেশি এনার্জি প্রয়োগ করতে হবে। সেই জন্য হাফ ফিল্ড বা ফুলফিল্ড অবস্থায় যদি কোনো ইলেকট্রন বিন্যাস থাকে তাহলে সেখান থেকে ইলেকট্রন বের করতে গেলে পারে বেশি এনার্জি দিতে হবে, অর্থাৎ আয়নন বিভব বেশি হবে। এবার আসে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস। সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাসের ওপর কীভাবে নির্ভরশীল? যখন নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, সর্বশেষ কক্ষ সেটা 8টা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে। তাই এই 8টা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকলে পারে কি, সেটা অনেক বেশি স্টেবল হয়। যেহেতু সেটা স্টেবল বেশি হয়, তাই জন্য কি হয়, সেখান থেকে ইলেকট্রন বের করা অনেক বেশি শক্তি দিতে হবে। তাই জন্যে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের ওপর গঠন দেখে তার ওপর ভিত্তি করে আয়নন বিভব নির্ভর করে। আবার দেখা যাচ্ছে যখন আমরা ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে দেখব, ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, ক্ষার ধাতু যদি সোডিয়ামের ক্ষেত্রে দেখি, সোডিয়ামের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কি হবে, তার সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন থাকে। সেই একটা ইলেকট্রনকে যদি আমরা কোনোভাবে বের করে দিতে পারি তাহলে সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাই জন্য কি হবে, সোডিয়ামের ক্ষেত্রে আয়নন বিভবের মান অনেক কম হবে, কারণ সে সহজে একটা ইলেকট্রন ছেড়ে দিতে চাইবে, কারণ স্টেবল ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য। এই আয়নন বিভব পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয়? কোনো একটি পর্যায়ে যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে আমরা দেখব আয়নন বিভবের মান বৃদ্ধি পাচ্ছে। তার কারণ
যত আমরা বাঁদিক থেকে ডান দিকে যাব তত হচ্ছে পরমাণুর আকার ছোট হতে থাকে, এবং ওই মৌলগুলোর যেহেতু আকার ছোট হয়ে যায় তার ফলে কী হয়, ইলেকট্রন অনেক বেশি দৃঢ়ভাবে কেন্দ্রের সঙ্গে আবদ্ধ থাকে, এবং নিউক্লিয় চার্জের মান যত আমরা বাঁদিক থেকে ডান দিকে যাব তত বৃদ্ধি পাবে। এই সব কারণগুলোর জন্যই আমরা যদি বাঁদিক থেকে ডান দিকে যাই তাহলে পারে আয়নন বিভবের মান ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এবার আমরা যদি ওপর থেকে নিচের দিকে যাই, ওপর থেকে যদি আমরা নিচের দিকে যাই সেক্ষেত্রে দেখব আয়নন বিভবের মান হ্রাস পায়। তার কারণ ওপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর ব্যাসার্ধ কী হয়, বৃদ্ধি পায়। এর ফলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের আকর্ষণ বল কমে যায়, যার জন্য একটা ইলেকট্রন বের করে খুবই সহজসাধ্য হয়। এর ফলে আয়নন বিভবের মান কমতে থাকে। বেরিলিয়ামের প্রথম আয়নন বিভবের মান বোরনের থেকে বেশি হয় কেন? আমরা যদি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে সেখানে দেখতে পাবো 1s2 2s2, কারণ এখানে 4টে ইলেকট্রন আছে। আর বোরনের যদি ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে সেটা হচ্ছে 1s2 2s2 আর হচ্ছে 2p1। এখন বেরিলিয়ামের যে সর্ববহিঃস্থিত যোচ্যতা কক্ষ হচ্ছে 2s, আর বোরনের হচ্ছে 2p হচ্ছে যোচ্যতা কক্ষ। তার ফলে এখন দেখতে পাচ্ছি, আমরা কিছুক্ষণ আগে পড়ে এসেছি ভেদন ক্ষমতা, এস কক্ষের S2s উপকক্ষের ভেদন ক্ষমতা 2p উপকক্ষের ভেদন ক্ষমতার থেকে বেশি, কারণ সেখানে একটা আমরা পড়েছি ক্রম, এটা হয় এস এর ভেদন ক্ষমতা সবসময় বেশি হয়। অর্থাৎ 2s কক্ষের যে ইলেকট্রন রয়েছে সেটা নিউক্লিয়াসের প্রতি অনেক বেশি দৃঢ়ভাবে আবদ্ধ 2p উপকক্ষের তুলনায়। সেই জন্য কি হচ্ছে, বেরিলিয়ামের আয়নন বিভব বোরনের থেকে বেশি হচ্ছে। এর পাশাপাশি আরও একটা কারণ এখানে কাজ করছে, যেটা হাফ ফিল্ড ফুল ফিল্ডের কথা বললাম। এখানে 2s উপকক্ষক যেটা, সেটা ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে ভর্তি, অর্থাৎ 2s ইলেকট্রন 2s দুটো ইলেকট্রন ধরে, দুটো ইলেকট্রন রয়েছে। অর্থাৎ বেরিলিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে অনেক স্টেবল ইলেকট্রন বিন্যাস। আর বোরনের ক্ষেত্রে কি হচ্ছে, বোরনের হচ্ছে যেহেতু এটা 2p1 আছে, তাই একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে বেরিলিয়ামের মতন স্টেবল ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে। সেই জন্য বোরন সবসময় চাইবে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে বেরিলিয়ামের মতন ইলেকট্রন বিন্যাস পেতে, তাই জন্য বোরনের থেকে ইলেকট্রন খুব সহজে বেরিয়ে যাবে। তাই জন্য বোরনের প্রথম আয়নন বিভবের মান বেরিলিয়ামের থেকে কম হয়। এরপর নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে কি বলছে, নাইট্রোজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, নাইট্রোজেনের ক্ষেত্রে আমি শুধুমাত্র নাইট্রোজেনের 2p উপকক্ষের ইলেকট্রন বিন্যাসটাই লিখছি। নাইট্রোজেনের 2p উপকক্ষের যদি ইলেকট্রন বিন্যাসটা দেখি তাহলে দেখব 2pতে 3টে ইলেকট্রন থাকে, আর অক্সিজেনের যদি 2p ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে সেখানে থাকে 4টে ইলেকট্রন। ঠিক এইভাবে থাকে 4টে ইলেকট্রন। এবার যেটা হচ্ছে, নাইট্রোজেনের 2p উপকক্ষ দেখছি কি, এটা 3টে ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এটা হাফ ফিল্ড অবস্থায় রয়েছে, হাফ ফিল্ড অবস্থায় রয়েছে নাইট্রোজেনের ক্ষেত্রে। আর অক্সিজেনের ক্ষেত্রে হাফ ফিল্ডের থেকে একটা বেশি আছে, তাই অক্সিজেন সবসময় চাইবে কি, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে নাইট্রোজেনের মতন হাফ ফিল্ড ইলেকট্রন বিন্যাস পেতে। সেই জন্যে অক্সিজেন চাইবে সহজেই একটা করে ইলেকট্রন ছেড়ে দিতে। তার ফলে কি হবে, অক্সিজেনের আয়নন বিভব কম হবে নাইট্রোজেনের তুলনায়। তাই পর্যায় সারণীর বাঁদিক থেকে ডান দিকে গেলে ওই ক্রমের মধ্যে আমরা দেখতে পাবো যে নাইট্রোজেনের আয়নন বিভবের মান অক্সিজেন অপেক্ষায় বেশি, কারণ নাইট্রোজেন থেকে একটা ইলেকট্রন বের করতে গেলে অনেক বেশি এনার্জি দিতে হচ্ছে, যেহেতু এটা হাফ ফিল্ড অবস্থায় রয়েছে p উপকক্ষক। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে হাফ ফিল্ডের একটা বেশি আছে, অর্থাৎ তাই একটা ইলেকট্রন ত্যাগ করে সহজেই হাফ ফিল্ড ইলেকট্রন বিন্যাস গ্রহণ করতে চাইবে, এটাই কারণ। আরও একটা কোশ্চেন এখানে হয়, যেটা বেরিলিয়ামের প্রথম আয়নন বিভব বোরনের থেকে বেশি, কিন্তু দ্বিতীয়টাই বোরনের ক্ষেত্রে বেশি। অর্থাৎ কি বলছে, বলছে প্রথম আয়নন বিভবের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম বেরিলিয়ামেরটা হচ্ছে বেশি হয় বোরনের থেকে, কিন্তু যদি দ্বিতীয় আয়নন বিভব দেখতে যাই তখন কিন্তু বোরনেরটা বেশি হয়ে যায় বেরিলিয়ামের থেকে। তার কারণ কি, প্রথম আয়নন বিভবটা কী জন্য হয় সেটা আগের কোশ্চেনে আমরা বলেছি। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে কি হচ্ছে, দ্বিতীয়টার ক্ষেত্রে যখন আমরা যাচ্ছি দ্বিতীয় আয়নন বিভব, অর্থাৎ তখন হচ্ছে বোরন প্লাস হয়ে গেছে, তার ইলেকট্রন বিন্যাস কি হয়েছে, 1s2 2s2 হয়েছে। আর বেরিলিয়াম প্লাস অবস্থায় থেকে যখন যাচ্ছে তখন কি হচ্ছে, 1s2 2s1 হয়ে গেছে।
অর্থাৎ এখানে এখন দেখা যাচ্ছে কি বোরনের যে ইলেকট্রন বিন্যাস সেটা অনেক বেশি সুস্থিত বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসের থেকে। সেই কারণের জন্য কি হয়, বোরনের ইলেকট্রন এখন বের করতে গেলে কি বেশি পরিমাণ এনার্জি দিতে হবে, কিন্তু বেরিলিয়ামের ক্ষেত্রে অনেক কম এনার্জি দিলেই এই ইলেকট্রনটা বেরিয়ে গিয়ে হিলিয়ামের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে। তাই বেরিলিয়াম সহজেই এই 2s থেকে ইলেকট্রন ত্যাগ করবে, কিন্তু বোরনের যেহেতু এটা একটা স্টেবল ইলেকট্রন বিন্যাস তাই এখান থেকে ইলেকট্রন বের করতে অনেক বেশি শক্তির প্রয়োজন। তাই জন্য বেরিলিয়ামের দ্বিতীয় আয়নন বিভব বোরনের তুলনায় কম হয়। ল্যান্থানাইট সংকোচন। ল্যান্থানাইট মৌল কাদের বলা হচ্ছে? সেরিয়াম থেকে শুরু করে 58 সেরিয়াম থেকে শুরু করে লুটেটিয়াম 71 পর্যন্ত যে 14 এলিমেন্ট রয়েছে, এই 14খানা মৌলকে একত্রে বলা হয় ল্যান্থানাইট। এরা পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে অবস্থান করছে। এই মৌলগুলোর ক্ষেত্রে এই যে 14টা মৌল রয়েছে এদের ক্ষেত্রে দেখা যায় পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে এদের আয়নীয় ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার হ্রাস পেতে থাকে। এই হ্রাস পাওয়াটাকেই বলা হচ্ছে ল্যান্থানাইট সংকোচন। তার কারণ কি? কারণ দেখতে গেলে পারে এদের আগে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখতে হবে। ল্যান্থানাইট মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস এটা। সর্ববহিস্থ যে উপকক্ষক সেটা হচ্ছে 6s উপকক্ষক, কিন্তু প্রত্যেকটা ল্যান্থানাইট অর্থাৎ সেরিয়াম থেকে আমরা যত লুটেসিয়ামের দিকে যাব তত একটা করে ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ একটা করে প্রোটন ক্রমাঙ্ক পারমাণবিক ক্রমাঙ্ক এক একক বৃদ্ধি পাবে, অর্থাৎ একটা করে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে, অর্থাৎ পার্থক্য সূচক ইলেকট্রন সেটা কিন্তু প্রবেশ করবে 4f অরবিটালে। অর্থাৎ পার্থক্য সূচক ইলেকট্রনগুলো 4f অরবিটালে প্রবেশ করে। এবার এই 4f অরবিটালের কিছু ক্যারেক্টারিস্টিক আছে, সেই ক্যারেক্টারিস্টিকগুলো কি? 4f অরবিটাল হচ্ছে ডিফিউজ আকৃতির হয়, অর্থাৎ পরিব্যাপ্ত আকৃতিযুক্ত, এবং এই 4f অরবিটালের আবরণী ক্ষমতা খুবই কম হয়। তার ফলে একটা করে নতুন ইলেকট্রন প্রবেশ করার ফলে অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির ফলে নিউক্লিয়াসের যে আধান সেটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এই f অরবিটালটার যেহেতু আবরণী ক্ষমতা কম, তাই কি হচ্ছে, এই আবরণী ক্ষমতা কম হওয়ার জন্য এই যে মাঝখানে যে f এবং d উপকক্ষক রয়েছে এরা সর্ববহিস্থ যে s উপকক্ষের যে ইলেকট্রন রয়েছে সেটাকে এই নিউক্লিয়াসের আকর্ষণ থেকে প্রতিহত করতে পারে না। যেহেতু আবরণী প্রভাব কম তাই নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পায়, এর ফলে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটা ক্রমশ নিউক্লিয়াসের দিকে বেশি পরিমাণ আকর্ষিত হয়। তার কারণ হচ্ছে যেহেতু মধ্যবর্তী কক্ষক হচ্ছে f এবং d যাদের আবরণী ক্ষমতা খুবই কম, এর ফলে ল্যান্থানাইট মৌলগুলোর ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে এদের আয়নীয় ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পেতে থাকে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে ল্যান্থানাইট সংকোচন।